মে দিবসে রাজধানীর পল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। সকাল থেকে নেতাকর্মীদের ভিড়, বক্তব্য দেবেন তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে শ্রম কমিশনের প্রস্তাব বাস্তবায়নে জোর প্রধান উপদেষ্টার। শ্রমিক স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত শ্রমিকরা। অভিযোগ নেতাদের 18 দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ। আট মাসে 26টি নতুন দলের আত্মপ্রকাশ, বেশিরভাগই নাম সর্বস্ব। গণতন্ত্রের সুফল দেখছেন না বিশ্লেষকরা। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু। ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ। এর আগে সকালে জাতীয় দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। যোগ দেন ঢাকাসহ আশপাশের জেলার নেতারাও। সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন। মে দিবসের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন। শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের। বিএনপির শ্রমিক সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই সমাবেশকে কেন্দ্র করে তো সকাল থেকেই দেখেছি আমরা নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, প্রচন্ড ভিড় সেখানে। এই মুহূর্তে সেখানে কি ধরনের কর্মসূচি চলছে জানাবেন? একেবারে সকালের কথা যদি আমি আপনাকে বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে শুধুমাত্র যে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারাই আসছেন তা কিন্তু নয়। ঢাকার বাইরে থেকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার বা এর আশপাশের এলাকা থেকেও কিন্তু লোকজন আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যেই আয়োজনটি, সেই আয়োজনটিতে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন যোগ দিচ্ছে, এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একদম সকালের কথা বলি, আমরা কিন্তু সকাল 8টার পর থেকেই দেখছি যে এই এলাকায়, অর্থাৎ এই পল্টনের পুরো যে আশপাশের এলাকায়, সেখানে বিএনপির সমর্থিত বা বিএনপির যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, তাদের যে সমর্থকরা রয়েছে, তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের যে ছোট ছোট মিছিল, সেগুলো কিন্তু আমরা একেবারে সকাল 8টা-9টা থেকে দেখতে পাচ্ছিলাম। এবং ঠিক 11টার পর থেকে আমরা আসলে দেখতে পাই যে বড় বৃহৎ আকারে যে মিছিলগুলো, সেই মিছিলগুলো এখানে আসতে থাকে এবং পুরো যে পল্টন এলাকা, অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে একেবারে পল্টন থানা পর্যন্ত, কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকাটিতে মানুষের লোকারণ্য হয়ে গিয়েছে। এবং বিএনপির সমর্থক, বিএনপির নেতাকর্মী সবাই কিন্তু এখানে যোগ দিয়েছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেও এই পল্টনের যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রমিক দিবস উপলক্ষে, সেই শ্রমিক দিবসের যে স্টেজ, সেই স্টেজে কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, গান গাওয়া হচ্ছিল এবং নেতাকর্মীদের মধ্যে জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের যে ধারা, গণতন্ত্রের যে মূল মন্ত্র, সেটি কিন্তু গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছিল, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন যে আজকের এই যে মূল ইভেন্ট, অর্থাৎ এই যে সমাবেশটি অনুষ্ঠিত হবে, এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং
সেই ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন। বিশেষ করে এই শ্রমিক দিবসে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সে বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন বলে কিন্তু ধারণা করছেন নেতাকর্মীরা বলছেন যে এই পুরো যে ব্যবস্থাপনায়, সেই পুরো ব্যবস্থাপনায় আসলে যেরকম রাষ্ট্র সংস্কার করতে হবে, তেমনি কলকারখানায় যেই ব্যবস্থা, বেতন মজুরি, সেগুলোর মধ্যেও এক ধরনের পরিবর্তন আনার প্রয়োজন আছে, সেগুলো সংস্কার করা জরুরি বলে কিন্তু তারা মত দিচ্ছেন। আমি যদি আপনাকে একটু গতকালকের একটি তথ্য দিতে চাই, গতকালকে আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু বলেছিলেন যে আসলে আওয়ামী লীগের মালিকানাধীন যেসব কলকারখানা ছিল সেগুলো বন্ধ করে দেওয়াটা আসলে উচিত হয়নি। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে অনেক মানুষই বেকার হয়ে গিয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু এমন একটি মনোভাব বা মতবাদ কিন্তু ব্যক্ত করা হয়েছে এরই মধ্যে। অর্থাৎ জানতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো ভার্চুয়ালি যোগ দেবেন এবং আমরা জানি যে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও এই সমাবেশে যোগ দেবেন। তো এরই মধ্যে কেন্দ্রীয় বা শীর্ষস্থানীয় কোন কোন নেতা সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন? দেখুন, আমরা বিএনপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদেরকে দেখেছি, তারা আসছিলেন, এখনো সবাই এসে পৌঁছায়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপির যে পল্টনের কার্যালয়টি, সেই কার্যালয়ের সামনেই তো এই সমাবেশটি। সেক্ষেত্রে আমরা রুহুল কবির রিজভী, অ্যানি, এরকম যারা সিনিয়র নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি, তারা এসেছেন এবং তারা নেতাকর্মীদের সঙ্গে তাদের যে স্বাভাবিক রীতিতে কুশল বিনিময়ের যে বিষয়টি, সেই কুশল বিনিময় কিন্তু তারা করেছেন। আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে নেতাকর্মীরা কিন্তু তাদের যে সেখানকার স্থানীয় নেতারা রয়েছেন তাদের সঙ্গে করে এখানে এসেছেন এবং তারা এখানে এসে এই যে সমাবেশ, এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে আসার সময় তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখছি, অনেকে নানা সাজে এসেছেন, ঢাক ঢোল পিটিয়ে এক ধরনের উৎসবের মধ্যে দিয়ে কিন্তু এখানে তারা এসে দাঁড়িয়েছেন, তারা এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। সকলেই বলছিলেন যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটির বিষয়ে যেমন তারা তারেক রহমানের কাছ থেকে কিছু বক্তব্য প্রত্যাশা করেন, পাশাপাশি শ্রমিক বান্ধব একটি দেশ, শ্রমজীবীদের জন্য যেন সুযোগ সুবিধা হয় সেই বিষয় নিয়েও তারা কথা বলবেন, বিএনপির নেতারা কথা বলবেন, এমনটিও কিন্তু প্রত্যাশা করে তৃণমূল পর্যায়ে যারা কর্মী রয়েছেন তারা। আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম আমরা কিন্তু এরকম লোক দেখেছি যারা মুন্সিগঞ্জের লৌহজং থেকে এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, এবং তারা বলছিলেন যে তাদের মূল উদ্দেশ্যই আগামী নির্বাচনের মাধ্যমে একটি নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপিকে ক্ষমতায় আনা, তারা সেই বিষয়ে কাজ করতে চান। সেই কথাই কিন্তু তারা বারবার ব্যক্ত করছিলেন এবং তারা বলছিলেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট গত 17 বছরে ছিল সেই প্রেক্ষাপটকে তারা বদলে দিতে চান, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে চান, এমন কথা কিন্তু বলছিলেন। অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের যে অধিকার, শ্রমজীবীদের যে অধিকার, সেটাকে প্রাধান্য দিতে হবে, সেটাকেই মূল মন্ত্র হিসেবে বিবেচনা করতে হবে, এমন দাবিও কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে। তারা বলছিলেন। আরেকটু জানতে চাই, যতদূর চোখ যাচ্ছে, আমরা ক্যামেরার মাধ্যমে যতদূর দেখতে পাচ্ছি শুধু বিএনপি নেতাকর্মীদেরই সমাগম চোখে পড়ছে। সেক্ষেত্রে এই যে এত বিরাট আকারের সমাবেশ, ওই এলাকার যান চলাচল পরিস্থিতি কেমন? যদিও আজ সরকারি ছুটির দিন, তারপরও বিকল্প কোন পথে যান চলাচল করছে সেটি জানাবেন। সেই সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এই সমাবেশকে কেন্দ্র করে? দেখুন, যানবাহন চলাচলের বিষয়টি যদি আমি আপনাকে বলতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাকরাইল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত যান চলাচলটা প্রায় বন্ধই বলা যায়। তবে এদিক দিয়ে বিজয়নগর যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি অনেকটাই উন্মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে, যেন সেই সড়ক দিয়ে যাতায়াত করতে পারে, গাড়ি চলাচল করতে পারে, সেই ব্যবস্থাটি করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইটার যে বিকল্প হিসেবে ও পাশে যে পুরানা পল্টনের মোড় থেকে কাকরাইল দিয়ে যাওয়ার একটি কথা কিন্তু বলা হয়েছে এবং সেই ব্যবস্থাপনা কিন্তু রাখা হয়েছে। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু আপনাকে জানাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যে উদ্যোগ সেটি তো রয়েছেই। পুলিশের মধ্য থেকে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং মূলত এই যে পুরো বিষয়টি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের কথা যদি একটু বলি, অন্যান্য গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন হলেও অ্যাম্বুলেন্স
ক্ষেত্রে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন বা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে সেটি চেষ্টা করছেন যেন কোনো অ্যাম্বুলেন্স আটকে না যায়, অর্থাৎ অ্যাম্বুলেন্স যেন ঠিকমতো যেতে পারে বা চলাচল করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। তো সার্বিকভাবে বলা যায় যে এই যে আজকের যে আয়োজন, এই আয়োজনের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 41 নম্বর ওয়ার্ড, তারপর 97 নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন এবং তারা এসে এখানে জড়ো হচ্ছেন। তাদের একটাই উদ্দেশ্য, তাদের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তাদের জন্য আগামী দিনের দিক নির্দেশনা দিবেন। তারা প্রত্যাশা করে, অর্থাৎ এই যে আজকের যারা নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রত্যাশা করেন যে আগামীর বাংলাদেশের শ্রমজীবীরা কেমন থাকবে, শ্রমজীবীদের জন্য কি সুবিধা নিশ্চিত করতে চায়, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমজীবীরা কি ধরনের সুবিধা পাবে, সেই বিষয়গুলোই কিন্তু তারা আসলে সুস্পষ্টভাবে জানতে চায়। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই সমাবেশে ঘোষণা আসবে, আজকের এই সমাবেশে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হবে, সেটি তারা প্রত্যাশা করছেন। আমরা অতীতেও দেখেছি সবসময় কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথাগুলো যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে রাজনৈতিক দল প্রাধান্য দিয়ে থাকে, বিএনপিও সেই বিষয়টি প্রাধান্য দিবে এমনটি প্রত্যাশা করে আসলে এই দলের সমর্থক ও নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে বিএনপির শ্রমিক সমাবেশের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী নারীরা কাজ করতে পারবে, তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সকাল 9টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শুরু হয় সমাবেশ। এতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অধিকার আদায়ের স্লোগান সহ মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন শ্রমিক সহ নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জানান, স্বাধীনতার 54 বছরেও শ্রমিকদের স্বাধীনতা আসেনি, তারা এখনো কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার ও মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে শ্রমিক সহ সবার প্রতি বৈষম্য দূর হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গঠন করা যাবে না যদি শ্রমিকের অবস্থা পুরানো বাংলাদেশের মতোই থেকে যায়। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে মে দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস হিসাবেও দিনটি পালিত হচ্ছে। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে 5 শ্রমিককে সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 44 সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ, অসন্তোষ কমিয়ে আনা সহ শ্রমিকদের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মসূচির রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ তাদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় একথা জানান তিনি। পরে উপদেষ্টা শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন,
বিগত সরকারের সময় শ্রমিকরা নানা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ তখন নীতি নির্ধারকরাই ছিলেন শিল্প কারখানার মালিক। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি উন্নয়নের কাজ চলছে। শিল্প কারখানায় শ্রম বান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান উপদেষ্টা। এবার বাংলাদেশে একটু নতুন আঙ্গিকে আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ তাদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে। একথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। মহান মে দিবসের সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কর্মী ছাঁটাই চলছে, বকেয়া রয়েছে বেতন। আমাদের সঠিক সময়ে বেতন দিতে হবে, যত পাওনাদার আছে আমরা সঠিক সময় দিয়ে ফ্যাক্টরি চালাতে হবে। আমাদের যদি ওভারটাইম করানো হয় সেটার জন্য আমরা মজুরি পাই। কর্মসূচি উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শ্রমিক অধিকার কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মালিকরাই ছিলেন নীতি নির্ধারক, তাই শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়। ইটভাটা, নির্মাণ শ্রমিক, হোটেল রেস্তোরাঁর মতো অপ্রচলিত খাতের শ্রমিকদের নিয়মের মধ্যে আনা সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এদিকে বিজয়নগরে শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি ও পেনশনের দাবি তাদের। আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত আছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগের পদক্ষেপ নিতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ বন্ধ, ন্যায্য পাওনা নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। কর্মসূচিতে শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। মে দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আয়োজন থাকে বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য সংগঠনেরও। চট্টগ্রাম নগরীতে সমাবেশ, মিছিল ও স্লোগানে উঠে আসে শ্রমিকদের অধিকার রক্ষা ও বঞ্চনার কথা। সমাবেশে শ্রমিক প্রতিনিধিরা দাবি তোলেন ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশের। খুলনা রেল স্টেশন চত্বর থেকে মে দিবসের শোভাযাত্রা বের হয়ে শেষ হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে। আলোচনা সভায় শিল্পনগরী খুলনার বন্ধ মিলগুলো দ্রুত চালুর দাবি জানান শ্রমিকরা। আবার এই বন্ধ মিল কারখানাগুলো চালু হবে, এটাই হচ্ছে এই মে দিবসের প্রত্যাশা। দাবি অধিকার, জনমাইন যে অধিকার আছে এটা আমরা বাস্তবায়ন চাই। রাজশাহী নগরীর রানীবাজার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় নতুন বাংলাদেশে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ পরিচালনার আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমরা শ্রমিক দলের সকল অধিকার শহীদ জিয়া যেমন সুনিশ্চিত করেছিল একইভাবে ইনশাল্লাহ আমরা সুনিশ্চিত করব। বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। 18 কালো আইনটা আমরা সংশোধন চাই, আর আমাদের শ্রমিকের অধিকার যেটা আছে আমরা এটা ফিরে পেতে চাই। এছাড়া গাজীপুর, সাভার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর, নাটোর সহ সারা দেশে মে দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক সংগ্রামের 139 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের অধিকার ও নিরাপত্তা। শ্রমিক নেতারা বলছেন, সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত তারা। শ্রম সংস্কার কমিশনের 18 দফা সুপারিশ কার্যকর হলে সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক বিকাশে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম, অথচ তারা বরাবরই উপেক্ষিত এবং বঞ্চিত। মালিকের শোষণ থেকে বাঁচতে এবং অধিকার আদায়ে শ্রমিকরা এখনও রাজপথে জানান দিয়ে যাচ্ছেন নিজেদের শক্ত অবস্থান। শ্রমিকের অধিকার আদায়ে দেশের শিল্প খাতে ট্রেড ইউনিয়নের গুরুত্ব থাকলেও নানা বিধিনিষেধে বাস্তবে তা কার্যকর নয়। তবে তা শিথিল করা নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চাপ রয়েছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে হয়রানি বন্ধে মোট শ্রমিকের আনুপাতিক শর্ত শিথিলে জোর দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্র যদি তার নিরপেক্ষ জায়গায় না যেতে পারে তাহলে পরে এই বিষয়টির পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। শ্রম আইনে বলা থাকলেও এখনও পেশাগত অসুস্থতায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তাদের মতে, রাষ্ট্রের ব্যবস্থাপনায় এ খাতে শ্রমিকদের ব্যয় মালিককেই নিশ্চিত করতে হবে। মালিকের সম্পদ উৎপাদন করতে যেই শ্রমিক এই অসুস্থতাটাই আক্রান্ত হচ্ছে, ফলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এই মালিকের দায়িত্ব দিলেই সেটি কার্যকর হয় না। আমরা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকরা সেই সুবিধাটি পাচ্ছে না, এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। দেশের তৈরি পোশাক, ট্যানারি সহ 42 খাতে ন্যূনতম মজুরি রয়েছে। এখনো 100টি খাত ন্যূনতম মজুরি কাঠামোর বাইরে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র নিরপেক্ষ জায়গায় যেতে না পারলে শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শ্রমিক আবাসন তহবিল, মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি বৃদ্ধি সহ 25টি সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে নানা সংকটে জর্জরিত মৌলভীবাজারের চা বাগানের শ্রমিকরা। স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও ন্যায্য মজুরিতে রয়েছে সীমাহীন ঘাটতি। বাগানে কর্মস্থলে শ্রমিকদের জন্য নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। দীর্ঘদিন বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। ছবির মতোই সুন্দর মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লাখ শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। তবে তাদের জীবন মানেই দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব নিত্যসঙ্গী। প্রায় বাগানেই কর্মস্থলে শ্রমিকদের নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। আটার দাম 1 কেজি 40 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা। আমরা কি দিয়া খাইমু? এটা ঘর না, একটা বাড়ি না, মাত্র একটা আছে ঢালাই ঘর, আর একটা ঢালাই ঘর আছে 10 লোক। আমরা অসুবিধা হয়, খানি পানির অসুবিধা হয়, কাপড় লাতা, বাচ্চা কাচ্চা পড়ানি অসুবিধা হয়, সব কথার মাঝে আমরা অসুবিধা। 200 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সময় মতো দিচ্ছে না মজুরি। আইন এবং চুক্তিতে যেগুলা আছে মালিক পক্ষ সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। সেটা আমরা অনুরোধ জানাচ্ছি যে মালিক পক্ষ যাতে সেই দাবিগুলা, তাদের যে প্রাপ্যগুলো, তারা যত অতি সত্বর এগুলো বাস্তবায়ন করে। চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বারবার দাবি উঠলেও মাঠের বাস্তবায়ন খুবই ধীর। অথচ এই জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুগ যুগ ধরে। মৌলভীবাজার জেলা মূলত চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এই চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলিয়ে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগানে কাজ করেন প্রায় 1 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক দল গণতন্ত্রের নিয়ামক হলেও নাম সর্বস্ব দল ক্ষতিকর। দেশে গত 8 মাসে 26টি নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে কথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, নতুন দলগুলোর বেশিরভাগেরই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। ব্যক্তিস্বার্থ ও নির্বাচনী জোটে ঢুকে 2-1টি আসন বাগিয়ে নেয় তাদের
মূল লক্ষ্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় 1.5 যুগের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। এছাড়া গত 8 মাসে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আমজনতা পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ মুক্তির ডাক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সহ 2 ডজনের মতো দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। একের পর এক নতুন রাজনৈতিক দল গঠন হলেও এ নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। নতুন দল গঠন করতেছেন, দেশের কোনো আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ব্যাকগ্রাউন্ড নেই, আপনি কোনো সময় রাজনীতি করেন নাই, তারপর আপনি এসে পড়ছেন। এত দল আসলে আমাদের আসলে যে রাষ্ট্র যে অবকাঠামো এটা উন্নত হওয়া আসলে এটা হবে না। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার দল এনসিপিকে স্বাগত জানালেও নাম সর্বস্ব কিছু নতুন দলকে গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করছেন না বিশ্লেষকরা। এই নাম সর্বস্ব দল গণতন্ত্রের জন্য খুবই খারাপ। দল ভালো, নাম সর্বস্ব দল খুবই খারাপ হলো জনগণের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভালো, কারণ নির্বাচনী প্রক্রিয়ায় অসৎ উদ্দেশ্যে এই নাম সর্বস্ব দল অংশগ্রহণ হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ দলই এসেছে ব্যক্তি স্বার্থে, যার কোনো রাজনৈতিক উপযোগিতা নেই। মূলত ভোটের সময় কোনো জোটে ঢুকে 1টি বা 2টি আসন নেয়াই তাদের লক্ষ্য। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় কন্ট্রিবিউট করার জন্য রাজনৈতিক দল গঠন করেন। এইটা যতটা না তার চেয়েও বেশি হচ্ছে রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নিজের কিছু ব্যক্তিগত উদ্দেশ্য বা একটা গোষ্ঠীগত উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করার লক্ষ্য থাকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত দল 50টি, আরও 46টি নিবন্ধনের আবেদন জমার সময় বাড়ানোর দাবি জানিয়েছে, যার বেশিরভাগই নাম সর্বস্ব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের বিকল্প নেই। নাটোর শহরের কানাইখালী এলাকায় শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এর আগে নাটোরে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে শহরের আলাইপুর এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। পরে কানাইখালী এলাকায় সমাবেশ আয়োজন করেন জেলা শ্রমিক দল। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এর পাশে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ওই এলাকায় বৃষ্টি হলেও সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। সকালে শিশুরা ওই এলাকায় খেলতে যায়, এর মধ্যে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় মাটি চাপা পড়ে আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ইপিজেডের নিচু এলাকা ভরাট ও প্লট তৈরিতে পাহাড় কাটা থাকায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত 3 জন দগ্ধ হয়েছেন। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন কর্মী কবির হোসেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান ও জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, দগ্ধদের শরীর 34 থেকে 53% পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ার অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, সকালে মিলের ভেতরের কার্যক্রম ঘুরে দেখছিলেন সবাই। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায় এবং দেয়াল ধসে পড়ে। দগ্ধ হন 3 কর্মী। পরে কারখানার কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নোয়াখালী সদর উপজেলায় একটি মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তবে মাদ্রাসা শিক্ষকদের দাবি সে আত্মহত্যা করেছে। নিহত জোবায়ের ইবনে জিদান নোয়াখালীর মধ্যচর উড়িয়া গ্রামের ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে। সে নোয়াখালী পৌরসভার মোহাম্মদপুরে তাজবিদুল কোরআন সুবহানিয়া মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসাটির পরিচালক আফজাল হোসেন জানান, বুধবার অন্য ছাত্রদের সাথে আসরের নামাজ আদায় করে জোবায়ের। সন্ধ্যার দিকে দুই ছাত্র শৌচাগারে যাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে দরজা ধাক্কা দেয়। এ সময় বাথরুমের পেছনের রডের সাথে জোবায়েরকে ঝুলে থাকতে দেখে তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। মাদ্রাসা ছাত্র আসে আমাদের কাছে, নাম জিদান। তাকে আমি পরীক্ষা করে দেখি, তার গলায় একটি দাগ ছিল, গলায় ফাঁসির দাগ ছিল এবং সেটি ছিল হচ্ছে পিছনের দিকে কন্টিনিউয়াস, মানে নন কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস লাইকচার যেটাকে বলা হয় সেটা। বরিশাল নগরীতে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে পানিবাহিত চর্মরোগ। সিটি কর্পোরেশনের হিসাবে নগরীর বস্তি ও নিচু এলাকার 60% বেশি মানুষ এই রোগে আক্রান্ত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও দূষিত পানির কারণে প্রকট হচ্ছে চর্মরোগ। বরিশাল নগরীর 5 নম্বর পলাশপুর বস্তি এলাকায় 6000-এর বেশি মানুষের বাস। গত এক মাসে সেখানে চর্মরোগে আক্রান্ত হয়েছেন 3788 জন। স্থানীয়দের অভিযোগ, বস্তির পাশে খালের পানি ব্যবহারে এই সমস্যা তাদের। বাচ্চাদের অ্যালার্জি, আজকে এই বাচ্চার অনেক দিন, এক সপ্তাহ বেশি, আর বড় মেয়ের আজকে 3 দিন। আমরা যে মেডিসিন আনি ওতে কাম হয় না। খাল কাটছে ভালো লাগছে আমাদের, কোনো ড্রেনের সব দিকে লাইনগুলো না এইতে পানিটা নষ্ট করে ফেলা। স্টেডিয়াম কলোনি, নামারচর, বিডিএস বস্তি এলাকার 60% বেশি মানুষ ভুগছেন চর্মরোগে, যার মধ্যে নারী শিশুই বেশি। চিকিৎসকরা বলছেন, নোংরা পানি ব্যবহার ও চিকিৎসা পুরো শেষ না করায় রোগটি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। একটা বড় অংশ আছেন যারা ঔষধ ঠিকভাবে কন্টিনিউ করেন না। কিছুদিন হয়তো ঔষধ ব্যবহার করলেন, এরপরে মাঝখান থেকে একটু ভালো হলে পরেই মাঝখান থেকে ঔষধ ছেড়ে দেন, যে কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, নিচু এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা চেষ্টা করছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর, যাতে বস্তিবাসীর লোকজন ভালো পানি পায়। আমরা নিজেরাও বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করছি যাতে করে বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে বস্তিবাসীর লোকজনগুলো তাদের যে অ্যালার্জিগত সমস্যা হচ্ছে, চুলকানির সমস্যা হচ্ছে, সেই সমস্যাটির সমাধান পায়। নগরের 18টি বস্তিতে চর্মরোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আবাসিক অন্য এলাকাতেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের শিবচরে নদীতে ফেলে দেয়া প্রতিবন্ধী শিশুটির এখনও খোঁজ মেলেনি। এ ঘটনায় অভিযুক্ত মাকে থানা হেফাজতে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় সেতু থেকে শিশুটিকে ফেলে দেয় তার মা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল থেকেই এক মেয়ে ও প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে আড়িয়াল খাঁ নদের সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। এ সময় স্থানীয়রা সাহায্য করতে এলে রাগারাগিও করেন তিনি। পরে সন্ধ্যা 7টার দিকে সেতুর ওপর মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেয় মা। এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। স্বামীর মৃত্যুর পর ভিক্ষা করে সংসার চালানোর কথা জানিয়ে ছেলেকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন ওই নারী। লিটার প্রতি 1 টাকা কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। এখন থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 104 টাকা, অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকায় পাওয়া যাবে। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে 1 ফেব্রুয়ারি প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের 2 মাস তেলের দাম ছিল অপরিবর্তিত। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার।
শুল্কযুদ্ধ ও বিশ্ব অর্থনীতি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দুই ধরনের দামই হ্রাস পেয়েছে, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $61.14 এবং প্রতি ব্যারেল WTI তেল বিক্রি হচ্ছে $58.23। বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, এক মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে 15.4% এবং WTI এর দাম কমেছে 17%। 2021 সালের নভেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এর আগে এত ধস নামেনি। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা PVM অ্যানালিস্টস বলছে, দাম পড়ে যাওয়ার প্রধান সম্ভাব্য কারণ সরবরাহ বা যোগান বৃদ্ধি। বর্তমানে ওপেক প্লাস জোটভুক্ত অনেক দেশই দৈনিক তেল উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ ধরার সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটও সরগরম হয়ে উঠেছে। তবে প্রথম দিনে সরবরাহ কম হওয়ায় হতাশ ক্রেতা বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3,000 টাকায়। 700 থেকে 900 গ্রাম ইলিশের প্রতি কেজির দাম 2,700 টাকা এবং 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,000 টাকা কেজি দরে। চাহিদা অনুযায়ী ইলিশ না পাওয়ায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এদিকে লক্ষ্মীপুরেও মধ্যরাত থেকে মেঘনায় ইলিশের সন্ধানে গিয়ে বেশিরভাগ জেলে ফিরেছেন খালি হাতে। দীর্ঘ 2 মাস নিষেধাজ্ঞার পর মাছ না মেলায় হতাশ জেলেরা। তবে 2 মাসের অভিযান সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগের আশা, সামনের দিনগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন। যে ইলিশ আছে সেটা 3-4 হাজার টাকার নিচে তো আমরা দেখছি না, কারণ এত উচ্চমূল্য ইলিশ আমরা কখনোই দেখিনি। মাছ নাই, ঘাটের মধ্যে মাছও নাই, কিন্তু মাছের দাম বেশি। তো আমদানি কম থাকার কারণে পাইকার ক্রেতা বেশি, এই কারণে দামটা অনেক বেশি। তো বর্ষা মৌসুমে আমাদের ইলিশটা বেশি ধরা পড়ে, তখন হয়তো আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আর এবারে যে জাটকাটা আসলে এটা তো এবারে প্রোডাকশন আসবে না, এটা হয়তো আগামী বছর এবং তার পরবর্তী বছর প্রোডাকশনটা আমরা পুরোপুরি ভালোভাবে দেখতে পাবো। মহান মে দিবসের সাথে যোগ হওয়া 2 দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটক সমাগম। এরই মধ্যে প্রায় সবগুলো হোটেল রিসোর্ট বুকিং হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর টানা দ্বিতীয়বার পর্যটকদের ঢলে প্রাণ ফিরে পাবে পর্যটন খাত। কক্সবাজার বিশেষ দিবস সহ যে কোনো ছুটিতে পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে। এবার মে দিবসের ছুটি সহ টানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে জড়ো হয়েছেন অনেকে। পয়লা মের উপলক্ষে তারপর আরো 2 দিন ছুটিও আছে, আরো কয়েকদিন ছুটি এভাবেও দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা একটু ভাবলাম যে কক্সবাজারে আসি, এখন একটু ওয়েদারটাও সুন্দর, সেফটি সিকিউরিটি অনেক ভালো, আর মোটামুটি ভালো এনজয় করছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয় আগে থেকেই। কিছু হোটেলে পর্যটকদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়, আর পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধের দিনগুলো সাধারণত খুব বেশি ডিসকাউন্ট থাকে না। আমরা হোটেল মিডিয়া এবং রয়্যাল বিচ রিসোর্টে আমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি পর্যটকদের জন্য। পাশাপাশি আমাদের যে ইনডোর রেস্টুরেন্টে খাবারের ক্ষেত্রে তাদের বিশেষ ডিসকাউন্ট থাকছে। 3 দিনের যে একটা ক্রস ছুটি, এই ছুটিতেও লাখ লক্ষ পর্যটকের সমাগম ঘটবে। এই অবস্থায় আমরা পূর্বের মতো একেবারেই শক্ত অবস্থানে আছি। যারা অপরাধী আছে তাদেরকে কোনো অবস্থাতে না ঢুকতে পারে তার জন্য আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা টিম থাকবে। সবুজ পাহাড়, চা বাগান আর অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো মুখর ভ্রমণপ্রেমীদের পদচারণায়। গত ঈদেও আমরা মোটামুটি পর্যটকদের সাড়া পেয়েছি, তারপর থেকে একটু পর্যটকদের সমাগম কম হয়েছে। আশা করতেছি আগামী 3 দিনের ছুটি আছে, সেখানে ভালো পর্যটকদের সমাগম হবে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর দ্বিতীয়বার পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। পর্যটন শিল্পে সন্তুষ্ট ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা অনেকাংশেই কিন্তু সাফল্য পেয়েছে বলে আমরা মনে করি। শ্রীমঙ্গল উপজেলায় এবং মৌলভীবাজার জেলায় অসংখ্য হোটেল রিসোর্টে পর্যটকরা আসবেন এবং রিসোর্টগুলোতে ইতিমধ্যে শতভাগ বুকিং হয়েছে। টানা 3 দিনের ছুটিতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ 50টি দর্শনীয় স্থানে ব্যাপক পর্যটকের সমাগমে আশা করছেন ব্যবসায়ীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।